আচ্ছা, আমাদের ডিটেলস পড়াশোনা কিন্তু শেষ বলা যায়। আমাদের যে বইয়ের যে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটা হচ্ছে আমরা পড়িয়ে ফেলেছি ইতিমধ্যে। তো এখন আমরা হচ্ছে প্রশ্ন সলভে যাই। তাহলে এখানে যেটা বলছে যে ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতি ধারণ করে কখন, এটা কিন্তু বলে ফেলছে যে ক্রোমোজোম গুলো যখন বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায় তখন ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতির হয়। তখন এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে অ্যানাফেজ পর্যায়। হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু হইলে তাকে, কোষের মৃত্যু হইলে তাকে কি বলা হয়? মনে রাখবা কোষের মৃত্যু হচ্ছে দুই ভাবে ঘটতে পারে, একটা হচ্ছে জেনেটিক্যালি ঘটতে পারে আর একটা হচ্ছে তার পুষ্টির কারণে ঘটতে পারে। যদি সে জেনেটিক্যালি মানে মৃত্যু হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্থেসিস, অ্যাপোপ্থেসিস বলা হয়। আর হচ্ছে যদি পুষ্টির অভাবে হয় তাকে বলা হয় নেক্রোসিস। পুষ্টির ইংরেজি কি বলতো? নিউট্রিশন, নিউট্রিশন থেকে নেক্রোসিস। ঠিক আছে, তাহলে মনে রাখা সহজ। পুষ্টির অভাবে অর্থাৎ নিউট্রিশনের অভাবে যদি মৃত্যু হয় তাহলে বলা হয় নেক্রোসিস। আর হচ্ছে যদি জেনেটিক্যালি মৃত্যু হয় সেটা হচ্ছে অ্যাপোপ্থেসিস। আচ্ছা, শেষ। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন যেটা বলছে যে স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে। এখন মিওসিসের আলটিমেট কাজ কি বলতো? মিওসিস কোথায় হয়? মিওসিস হয় হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোমে, তাই না? ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে সে হচ্ছে চারটা অপত্য কোষ সেল তৈরি করে, তাই না? তার মানে তাকে অবশ্যই কি হইতে হবে? ডিপ্লয়েড হইতে হবে। আচ্ছা, এখন স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় হবে? ডিপ্লয়েড হবে, একটা জনন মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড। এদিকে জাইগোটও কিন্তু ডিপ্লয়েড। ঠিক আছে, দেহকোষ হচ্ছে সামটাইমস হতে পারে ডিপ্লয়েড। তো এখানে আসলে বইয়ের একটা লাইন আছে, এখানে একটু লাইনটা মিসিং, আমি তোমাদেরকে একটু বই থেকেই দেখাই। এই যে মিওসিস কোষ বিভাজনটা কখন কোথায় হয় এটা একটু তোমাকে জানতে হবে। আচ্ছা, আমরা যেটা একটা পড়িয়ে ফেলছি যে পুষ্টির অভাবে হইলে তাকে নেক্রোসিস, জেনেটিক্যালি হইলে সেটা হচ্ছে অ্যাপোপ্থেসিস। এরপরে এই যে দেখো, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? এটা হচ্ছে সর্বদা জনন মাতৃকোষে সম্পন্ন হয়, যেটা তোমার পরীক্ষার প্রশ্নে আসছে। আচ্ছা, কখনো দৈহিক কোষে হয় না, সর্বদাই 2n সংখ্যক হয়। আমি যেটা তোমাদেরকে বললাম যে সবসময় ডিপ্লয়েড ক্রোমোজোম ক্ষেত্রে হয়। তবে সেটা যদি নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড প্রাণী হয় তাহলে হবে হচ্ছে নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণীর হইলে সেটা হবে গ্যামেটে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। মানুষ যেহেতু হচ্ছে উচ্চতর প্রাণী তো সেজন্য তার হবে হচ্ছে গ্যামেট সৃষ্টির মাধ্যমে, আর হচ্ছে যখন নিম্ন শ্রেণীর হলে সেটা জাইগোট। তো এখানে একটু লাইনটা একটু মিসিং আছে। তো এখানকার প্রশ্নটা কি বলছে দেখো, যে প্রশ্নটা বলছে যে মাইটোসিসের কোন পর্যায়ে, এই যে স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে। ঠিক আছে, তো এখানে এটা বলে দিতে হতো যেটা হচ্ছে উচ্চ শ্রেণী নাকি হচ্ছে নিম্ন শ্রেণী। ঠিক আছে, তো এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে থাকে। এরপর হচ্ছে কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত। ইতিমধ্যে কিন্তু আমি এটা পড়িয়ে ফেলেছি যে সংশ্লেষণ মানে কি? সিনথেসিস। সিনথেসিস কোন পর্যায়ে হয়? এস দশায়, তাই না? সিনথেসিস। তো সিনথেসিস আমি বলে ফেলছি, কিন্তু দুইটা তিনটা ধাপ ছিল, একটা হচ্ছে জি1, একটা হচ্ছে এস দশা, আর একটা হচ্ছে কি দশা? জি2 দশা। তো জি1 হচ্ছে 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয়। তারপর হচ্ছে এস দশায় 30 থেকে 40 ভাগ, আর জি2 দশায় হচ্ছে 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। এটা কিন্তু পড়িয়ে ফেলেছি ইতিমধ্যে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত? 30 থেকে 40 ভাগ সংশ্লেষণ দশায়। আচ্ছা, পরবর্তী 30 থেকে, আচ্ছা জি1 দশায় সময় ব্যয় হয়ে হচ্ছে 30 থেকে 40 ভাগ, আর এইচ দশায় হচ্ছে 30 থেকে 50 ভাগ, আর জি2 দশায় হচ্ছে 10 থেকে 20 ভাগ। তাহলে প্রথমে 40 ছোট, 40-এর একটু বড়, পরে হচ্ছে ছোট। মোটামুটি 100 মিলাইতে যতটুকু যা লাগে সেটা তুমি হচ্ছে মিলাই দিবা। আচ্ছা, পরবর্তী যেটা আছে সেটা কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। ইতিমধ্যে পড়িয়ে ফেলেছি প্রোফেজ পর্যায়ে, যে ক্রোমোজোম গুলো যখন বিভাজিত হয়ে ক্রোমাটিড হয় তখন সেটা হয় প্রোফেজ পর্যায়ে। দেখো প্রোফেজ, ক্রোমোজোমের নৃত্য কখন দেখা যায়? ইতিমধ্যে বলছি যে ক্রোমোজোমের নৃত্য, নাচতে প্রো, স্পন্দন যন্ত্র বানাইতে প্রো, সেটা হচ্ছে কখন? প্রো 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 মেটাফেজে। আচ্ছা, ক্যারিওগামী কি? ক্যারিও মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস, বুঝছো? এটা ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। আরেকটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে মিলন হলে তাকে বলা হয় সাইটোকাইনেসিস। স দিয়ে মনে রাখবা। সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমে মিলন হলে তাকে বলা হয় সাইটোকাইনেসিস।
আর ক্যারিওকাইনেসিস হচ্ছে তোমার নিউক্লিয়াস, ক্যারিও কথা মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিসে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়। এবং এখানে কি বলছে, ক্যারিওগ্যামি, ক্যারিও মানে নিউক্লিয়াস, তো দেখো দুইটা কোষের নিউক্লিয়াসের মিলন হইলে সেটা হচ্ছে ক্যারিওগ্যামি। এরপর পরবর্তী যে প্রশ্ন বলছে, তার আগে আমি হচ্ছে সবকিছু ইরেজ করি। আচ্ছা, পরবর্তী যেটা আছে এই ব্যাখ্যাটা কিন্তু আমি বলছি যে ক্যারিওগ্যামি মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এবং মনে রাখবা এই ক্যারিওকাইনেসিস এই নামকরণটা দিছিলেন একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে শ্লাইখার। ক্যারিওকাইনেসিসের ক আর তার পরের ওয়ার্ড কি, খ, অর্থাৎ ক খ। ক্যারিওকাইনেসিস কে দেয়, শ্লাইখার। আচ্ছা, এরপর হচ্ছে কোষ বিভাজনে কখন ক্রসিং ওভার ঘটে, মনে আছে পড়াই ফেলছি কিন্তু, যে ক্রসিং ওভারের হচ্ছে ক, ক দিয়ে মনে রাখতে বলছিলাম যে প্যাকাইটিনের সবসময় 2 নম্বর ওয়ার্ড খেয়াল করবা। প্যাকাইটিন লিখতে গেলে 2 নম্বর ওয়ার্ডে আছে দেখো ক, এবং এই ক অফার দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রসিং ওভার আর একটা হচ্ছে কায়াজমা, তাহলে এটা হচ্ছে প্যাকাইটিন। এরপর হচ্ছে ডিএনএ অনুলিপন বলো, সিনথেসিস বলো, রেপ্লিকেশন বলো, সবকিছু কই হয়, এস দশা, কারণ সবগুলোতে একই জিনিস বলছি অলরেডি, যে সিনথেসিস, এস মানে সিনথেসিস, তৈরি হওয়া। আচ্ছা, এরপর হচ্ছে যে বহু কোষের বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলা হয়, ঠিক আছে। এখন এই যে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় হচ্ছে প্লাজমোডিয়াম। দেখো এখানে অপশনে নাই, ঠিক আছে। তাহলে অপশনে যেটা আছে সেটা এখানে একটু অপশনটা ভুল দেওয়া আছে, তাহলে প্রাণী কোষ হইলে তাকে বলা হয় হচ্ছে প্লাজমোডিয়াম, লিখে নাও প্লাজমোডিয়াম। তাহলে প্রাণী কোষের প, প ফর প্লাজমোডিয়াম। তাহলে এখানে অপশন যেগুলো আছে সেটাকে বলা হয় হচ্ছে সিনোসাইটস। এই সিনোসাইট হচ্ছে তোমার উদ্ভিদ কোষকে বলা হয়, অর্থাৎ প্রশ্নে যদি তোমার উদ্ভিদ থাকতো তাহলে এটা রাইট অ্যান্সার হইতো। তাহলে এখানে প্রাণী মানে হচ্ছে প্লাজমোডিয়াম, যেটার অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার নাই। আর যদি উদ্ভিদ কোষ হইতো তাহলে সিনোসাইটস হইতো, প্রাণী হইলে প্লাজমোডিয়াম। আচ্ছা, এরপর কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটা কিন্তু বলছি যে তোমার নর্মালি একটা ক্রোমোজোম এইভাবে মনে রাখবা যে একটা ক্রোমোজোম আমি ধরে নিলাম এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের উপর মেরু এটা হচ্ছে তোমার মেরু, আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে তোমার মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বিষুব অঞ্চল। তো নর্মালি ক্রোমোজোম গুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এখন এই বিক্ষিপ্ত জায়গা থেকে প্রথমে কোথায় আসবে, বিষুবীয় অঞ্চলে আসবে। তাহলে প্রথম ধাপ কি, বিক্ষিপ্ত অবস্থায় প্রোফেজ। এরপর হচ্ছে সে যখন বিষুবীয় অঞ্চলে আসবে তখন হচ্ছে মেটাফেজ। এখন মেটাফেজ থেকে কই যাবে, মেরু অঞ্চলে যাবে। তাহলে মেরু অঞ্চলে গেলে তখন যে পর্যায়টা হবে সেটা হচ্ছে পরের পর্যায়, অ্যানাফেজ। তারপরে হচ্ছে টেলোফেজ, তাই না। তো হচ্ছে বিষুবীয় অঞ্চলে থাকলে তখন হচ্ছে মেটাফেজ, আর এই যে মেরু অঞ্চলে চলে গেলে তখন হয়ে যাচ্ছে অ্যানাফেজ। তাহলে বলছে যে কখন বিষুবীয় অঞ্চলে থাকে, তাহলে এটা হচ্ছে মেটাফেজ। আচ্ছা দেখো এখানে আমি যেটা বললাম সেটার ব্যাখ্যা দেওয়া আছে, যে প্রোফেজ হচ্ছে দুইটা সূত্রে ভাগ হয়, অর্থাৎ ক্রোমাটিডে ভাগ হয়। আর মেটাফেজে কই অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে, এবং এই বিষুবীয় অঞ্চলে যে অবস্থান নেয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি মেটাকাইনেসিস, এই সিস্টেমটাকে বলা হয়। এরপর হচ্ছে অ্যানাফেজ কি, ওই যে মেরুর কাছাকাছি চলে যায়, একদম মেরুর কাছাকাছি যখন যায় তখন অ্যানাফেজ। আচ্ছা, কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, একটু আগেই পড়াই ফেললাম যে নিউক্লিয়াসের বিভাজন হইলে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের মিশ্রণ হইলে বা বিভাজন হইলে তাকে বলা হয় সাইটোকাইনেসিস। স স সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যার মাতৃকোষের কত গুণ, ডেফিনেটলি অর্ধেক। কারণ আমরা জানি এই যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের দুইবার বিভাজন ঘটলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, এজন্য এই মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের বেলায় কি হয়, আমরা জানি কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস হচ্ছে মেইনলি নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে, ইস্ট, অ্যামিবা, এদের কি হচ্ছে অ্যামিবা মানে অ্যামাইটোসিস হয়। আর হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। এবং মাইটোসিসে হচ্ছে কি হয় যে এগুলো তো উচ্চ শ্রেণীতে হয়, এবং এটা হচ্ছে যে তোমার নিউক্লিয়াস মূলত দুইটা জিনিস বিভাজিত হবে, একটা হচ্ছে
নিউক্লিয়াস আর একটা হচ্ছে ক্রোমোজোম। তো নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোজোম বিভাজন যদি সমান রেশিওতে থাকে, মানে নিউক্লিয়াস যদি একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও যদি একবার বিভাজিত হয়, তাহলে একটা সমান রেশিও থাকবে না, দুইটাই সমান সমান হচ্ছে। এজন্য মাইটোসিস কোষ বিভাজনে এইটা ঘটে থাকে। এজন্য মাইটোসিস বিভাজনকে বলা হয় হচ্ছে সমীকরণিক বিভাজন, আর মিওসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, তাহলে মিওসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। যেহেতু হ্রাস পাওয়া মানে কি, ধরো এক আছে, এক থেকে হ্রাস পাওয়া মানে কি একের চেয়ে ছোট হয়ে যাচ্ছে বা অর্ধেক হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে আর কি, মূল কথা যেটা বোঝাচ্ছি। তাহলে সমান হইলে কি হইতো, মিওসিস। অর্ধেক আছে মানে এখন হচ্ছে, সরি, সমান হইলে হয়তো মাইটোসিস, আর হচ্ছে তো অর্ধেক, তাহলে সেটা হচ্ছে মিওসিস। আচ্ছা, এরপরে যেটা আছে যে আহ মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি করে? তাহলে জোড়া, জোড়া বলছি কিন্তু, যে জোড়া, জোড়া ফর জাইগোটিন, জ জ জোড়া ফর জাইগোটিন। এবং এই জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট, এবং জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। কোনো কিছু নামের শেষে সিস থাকা মানে হচ্ছে সেটা কোনো একটা প্রক্রিয়া বোঝায়, হইতে পারে সেটা হচ্ছে কোনো কিছু তৈরির প্রক্রিয়া বা কোনো কিছু ভাঙার প্রক্রিয়া। যেমন গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লাইকোজেন যে হচ্ছে তৈরি হচ্ছে, গ্লাইকোজেনেসিস। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, লাইসিস মানে ভেঙে যাওয়া। তো মূল কথা হচ্ছে কোনো কিছু নামের শেষে যদি সিস থাকে, তাহলে সেটাকে বলা হয় প্রক্রিয়া। যেমন এইখানে ক্রোমোজোম গুলো যে জোড়া বাঁধতেছে, এই জোড়া বাঁধার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস। এবং এটা কই দেখা যায়, জোড়ার জ ফর জাইগোটিন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটু দেখো, একটু চিন্তামূলক প্রশ্ন দিচ্ছে একটা, যে যেই ক্রোমোজোম গুলোর বাহুদাই সমদৈর্ঘ্য বিশিষ্ট হয় তাকে কি বলা হয়? এখন আমরা যে ওই যে বললাম না যে ভি এল জে আই, সেইটার বাংলা কথাগুলো দিছে। ভি কে বলা হয় হচ্ছে মধ্যসেন্ট্রিক, এল কে বলা হচ্ছে উপমধ্যসেন্ট্রিক, তারপর হচ্ছে এরকম বোঝাইছে। তারপর হচ্ছে তোমার জে কে বলা হয় উপপ্রান্ত কেন্দ্রিক, আর একটা হচ্ছে আই কে বলা হয় প্রান্ত কেন্দ্রিক। মানে মূল বাংলা কথাগুলো তোমাকে একটু দিচ্ছে। তো তুমি একটা জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করো। ধরো হচ্ছে তোমার প্রথমে হচ্ছে মধ্যসেন্ট্রিক, তারপর একটা হবে উপমধ্যসেন্ট্রিক, পরে হচ্ছে টেল, টেল টেল মানে হচ্ছে প্রান্ত, ওটা টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক কে বলা হয় হচ্ছে তোমার আহ প্রান্ত কেন্দ্রিক। তাহলে প্রান্ত কেন্দ্রিক, উপরে হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে, এখন বলছে যে প্রশ্নটা একটু বুঝো। প্রশ্নটা বলছে যে ক্রোমোজোম গুলো সমদৈর্ঘ্য বিশিষ্ট হয়। তাহলে ক্রোমোজোমের যে বাহু দুইটা আছে, এই যে বিভিন্ন আকৃতির হয় বলছি, বিভিন্ন আকৃতি, কয়টা আকৃতি হয়, ভি হয়, এল হয়, জে হয়, আই হয়। তাহলে কোনটা সমান বাহু বিশিষ্ট খণ্ডন করতেছে সেটা আমাকে বের করতে হচ্ছে। এখন তুমি একটু দেখো যে এল, তুমি এল লিখো তো, এল লিখো, এল লিখলে কি হয়? আচ্ছা, এল, এল হচ্ছে একটা বাহু বড় থাকে, একটা বাহু ছোট থাকে, তাহলে কি দুইটা সমান হচ্ছে? এটা সমান হচ্ছে না, তাহলে এল অপশন থেকে বাদ। আচ্ছা, তারপর জে, জে কেমন হয়, জেও একটা বাহু ছোট হয়, একটা বাহু বড় হয়, তাহলে এটাও বাদ। তুমি কোনোভাবে দেখবে যে দুইটা সমান পার্ট করতে পারতেছো না। আর আই, আই মানে হচ্ছে একটা বাহু লম্বা, আর একটা বাহু হচ্ছে এতটাই চিকন, এতটাই সূক্ষ্ম বা ছোট যে সেটা আসলে ডিস্টিংগুইশেবল না। তার মানে হচ্ছে যে সেটা খুবই ছোট, তার মানে এর সাথে তো এটা যায় না, মানে ছোট আর বড়, মানে এখানেও সমানভাবে করতে পারছি না। কিন্তু ভি তে দেখো দুইটা বাহু হচ্ছে ভি আকৃতি, এবং ভি কে যদি তুমি মাঝখান থেকে ভাগ করো, তাহলে দেখবা যে ভি ওর যে বাহুটা, এই পাশের বাহু আর এই পাশের বাহু সমান। তাহলে কোথায় সমদৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে, ভি যেখানে আছে। তাহলে ভি কে কি বলা হয়, ভি কে বলা হয় হচ্ছে মধ্যকেন্দ্রিক। তাহলে উত্তর হচ্ছে মধ্যকেন্দ্রিক, বুঝছো? আচ্ছা, এরপরে যেটা বলছে, কোষ বিভাজনের, মায়োসিস কোষ বিভাজনে কোন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়? তাহলে বাইভ্যালেন্ট কি, ওই জোড়ের নামকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট, বলছি কিন্তু জোড়। তাহলে জোড়ের জ পর হচ্ছে জাইগোটিন। ঠিক আছে, এরপর যে প্রক্রিয়ায় উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধি বা বন্ধন হয়, কোন প্রক্রিয়ায়? নর্মালি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের বৃদ্ধি গুলো ঘটে থাকে, এটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোন আকৃতির? তাহলে তুমি এবার একটু মনে করো, ভু, লে, যাই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক কি আকৃতির? আয় আকৃতির। দেখো এখানে আয় আকৃতির। আচ্ছা, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে, সরি, যে আকৃতির। এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক,
টেলোসেন্ট্রিক অর্থাৎ জে আকৃতির। এরপরে যেটা আছে যে মাইটোসিস কোষ বিভাজনের প্রধানতম কাজ কি? আচ্ছা, কোষ বিভাজন আমরা কেন করি? কোষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কোষ বিভাজনের সংখ্যা বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কাজ। তো এছাড়াও মিওসিস কোষ বিভাজনের একটা কাজ আছে, এবং তার যে পয়েন্টগুলো আমরা হচ্ছে দুইটার যে কোনো একটা মনে রাখবো। তাহলে দেখবা যে যদি আমরা মাইটোসিসের কাজগুলো মনে রাখি, তাহলে বাকি যা কিছু আছে সেটা মিওসিসের ভিতর যাবে। আর মিওসিসের কাজ মনে রাখলে বাকি সবকিছু হচ্ছে মাইটোসিসের ভিতরে যাবে। তো আমরা হচ্ছে মিওসিসের কাজগুলো মনে রাখবো, তাহলে দেখবা যে তোমার বাকি যা কিছু তুমি পাবা সেটা হচ্ছে মাইটোটিক কোষ বিভাজনের ভিতর চলে যাবে। এখন আমরা আসো, আমাদের এখানে একটা ছন্দ দেওয়া আছে, বলা যায় যে মায়োসিসের যে গুরুত্ব বা কাজ এটা মনে রাখতে গেলে আমরা মনে রাখবো অভিপ্রজাতির বৈচিত্র্য রক্ষার জন্য মেন্ডেলের কাছে গেলে। তুমি যদি এই কথাটা মনে রাখো তাহলে দেখবা যে তুমি খুব সহজেই মনে রাখতে, অভিব্যক্তি, সক্রিয়তা রক্ষা, বৈচিত্র্য সৃষ্টি, জনন সৃষ্টি, কাছেতে হচ্ছে মেন্ডেলের সূত্র। তো এই জিনিসগুলো বা অর্থাৎ এই লাইনটা মনে রাখলে তুমি হচ্ছে বাকি যা কিছু আসবে এটা তো মায়োসিস, এবং এই ছাড়া বাকি যা কিছু থাকবে সেটা হচ্ছে কিসের ভিতর ঢুকে যাবে? মাইটোসিসের ভিতর ঢুকে যাবে। তাহলে ওটা মনে রাখলে তুমি এটা পেরে যাবে ইজিলি। আচ্ছা, পরবর্তীতে আসে মিওসিস কোষ বিভাজন কি হয়। ইতিমধ্যে আমরা পড়িয়ে ফেলেছি যে নিউক্লিয়াসের দুইবার বিভাজন হয় এবং ক্রোমোজোমের একবার বিভাজন হয়, এজন্য একে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়, ঠিক না? যে তাহলে এখানে দেখো যে ক্রোমোজোম কোথায় একবার আছে, এই যে ক্রোমোজোম একবার আছে, তাহলে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার। ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভারের ক দিয়ে হচ্ছে দুইটা জিনিস আমরা মনে রাখতে বলছিলাম। কতে হচ্ছে তোমার কায়াজমা, আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে? এখন মাইটোসিসে কি হয়? মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন, তাহলে সমীকরণিক বিভাজন হইলে কি হয়? উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই না? কারণ দুইটাই তো সমান সমান থাকবে, তবে না সমীকরণ হবে। তাহলে হচ্ছে একবার করে বিভক্ত হয়। তাহলে শেষ। ইন্টারফেস কার অংশ? কোষ চক্রের অংশ। আসলে কোষ চক্রের দুইটা ভাগ আমরা পড়ে ফেলছি অলরেডি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ যদি বলতে পারো, মাইটোটিক ফেজ বা এম ফেজ। এই ইন্টারফেজে তোমার সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। কত পার্সেন্ট সময় ব্যয় হয়? তোমার 90 থেকে 95% সময় ব্যয় হয় হচ্ছে এটাতে। আর হচ্ছে মাইটোটিক ফেজে হচ্ছে 5 থেকে 10% সময় ব্যয় হয়। তাহলে বলছে যে ইন্টারফেস কার অংশ? কোষ চক্রের অংশ। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? পরবর্তী প্রশ্নটা বলছে হচ্ছে যে আবৃত উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিস কোষ বিভাজন কয়টা? আচ্ছা, এত কিছু আমার বোঝার দরকার নেই। আমার বোঝার দরকার হচ্ছে মায়োসিসে কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়? 4টা। এই যে তোমার ডিপ্লয়েড একটা ক্রোমোজোম ছিল, এখান থেকে দুইটা যে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে না? আমাদের উদ্দেশ্য তো এইটাই যে 4টা হ্যাপ্লয়েড, মানে এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ শুধুমাত্র এন হবে। তাহলে কয়টা কোষ তৈরি হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ। এরপরে যেটা আছে যে মিওসিসের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে? মানে এই প্রশ্নটা আসতে আসতে একদম শেষ ভরে গেছে, দেখছো যে কতবার আসছে, যে কতবার হচ্ছে কোষ বিভাজিত হচ্ছে না হচ্ছে। তাহলে ক্রসিং ওভার কই দেখা যাচ্ছে? ক্রসিং ওভার দেখা যাচ্ছে হচ্ছে ওই যে অফার দুইটা জিনিস বলে ফেলছি। এই যে তোমার 2 নম্বর ওয়ার্ডে খেয়াল করবা, প্যাকাইটিন সবসময় 2 নম্বর ওয়ার্ডে খেয়াল করবা। ডিপ্লোটিনের 2 নম্বর ওয়ার্ডে কি আছে? প আর ল। পতে হচ্ছে প্রান্তিকরণ, লতে হচ্ছে লুপ। আর এই প্যাকাইটিনের কতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রসিং ওভার আর একটা হচ্ছে কায়াজমা, ঠিক আছে? শেষ। আচ্ছা, এরপরে আর কি আছে? নিচে হচ্ছে প্রাইম টেস্ট, এই সাইডে আসে। বলছে যে কোনটার কোষ বিভাজন ক্ষমতা নাই, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের বইয়ে, এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে আমাদের কতগুলো কোষ আছে যে এই কোষগুলো বিভক্ত হয় না। সেটা হচ্ছে এই যে আহ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু, নট ভাজক টিস্যু। এখানে তোমার অপশনে দেখবে ভাজক টিস্যু দিয়ে দিবে, এটা কিন্তু না, এটা একদমই ঠোঁটস্থ করে ফেলো যে ভাজক টিস্যু কিন্তু বিভাজিত হয়, অর্থাৎ মেরিস্টেম টিস্যু, ঠিক আছে? তাহলে অপশনে থাকলে এটাই থাকার সম্ভাবনা বেশি যে নিচের কোনটা কোষ বিভাজন ক্ষমতা নাই। তাহলে এখান থেকে তোমার দেখো পেশি কোষ বা স্নায়ু কোষ, এদের হচ্ছে কোষ বিভাজন ক্ষমতা নাই। এই যে জনন মাতৃকোষের তো অবশ্যই আছে, এই যে এই জন্যই তো সে হ্যাপ্লয়েড সেল তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ আর বি হচ্ছে উত্তর। এরপরে নিচের কোনটাতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়? ইতিমধ্যে বলে ফেলছি যে অ্যামাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণীর কোষ বিভাজন, তার মানে এখানে ইস্ট, অ্যামিবা এদের কোষ বিভাজন হয়, তাহলে ইস্ট, অ্যামিবা। শেষ। এরপরে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে জিনের বিনিময় ঘটে। আহ
এটা এটা ভাই মোটামুটি শেষ, আর একটা এমসিকিউ আছে। এখন পরবর্তী যেটা বলছে যে ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে কখন। এই যে ক্রস ক্রস সেকশন হচ্ছে, অর্থাৎ ক্রসিং ওভার হচ্ছে, একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোম যে লেগে যাচ্ছে, এই সময় তার ভিতর যে জিনের বিনিময় ঘটতেছে একে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা, এরপরে নিচের কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। এটা আমাদের রিপিটেড কোশ্চেন, জনন মাতৃকোষে হয়। ওই যে 2n থেকে যে চারটা অপত্য সেল তৈরি হচ্ছে, প্রথমে দুইটা এবং পরবর্তীতে দুইটা, ওই যে দুইবার বিভাজন হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এরপর মেটাকাইনেসিস কখন ঘটে বলে ফেলছি, মেটাফেজের মতে হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাকাইনেসিস কখন হয়, মেটাফেজে। আচ্ছা, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কখন দেখা যায়, ওই যে ভুলে যায়। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক কখন দেখা যায়, এই যে ক্রোমোজোম গুলো যখন বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায়, তখন ক্রোমোজোম গুলো যে বিভিন্ন আকৃতি ধারণ করে, তখনই তো হচ্ছে তোমার এই ক্রোমোজোম গুলো বিভিন্ন দশা দেখা যায়। তাহলে মেটাসেন্ট্রিক হচ্ছে কোন পর্যায়ে, ওই যে অ্যানাফেজ গতি পর্যায়, অ্যানাফেজ ধাপে। আচ্ছা, আর কোনটা হচ্ছে উপদশা নয়, এটা একদম প্রথমে আমি বলছিলাম যে এরকম একটা কোশ্চেন আছে, দেখো এই সেই কোশ্চেনটা যে কোনটা নয়। তাহলে আমি ওই সময় কি বলছিলাম যে ডিডি পাজেল, ডিডি পাজেল, এই কথাটা মনে রাখলে তুমি দেখবা যে এটা পারতেছো। ডি তে হচ্ছে তোমার ডায়াকাইনেসিস, ডিপ্লেটিন, তোমার হচ্ছে কি বলে ওটাকে, প্যাকাইটিন, তারপর হচ্ছে লেপটোটিন, আর একটা হচ্ছে জাইগোটিন। তাহলে এই পাঁচটা বাদে দেখো বাকি যে স্টেটোনিন যেটা আছে এটা হচ্ছে না। পরে এমসিকিউ যেটা বলছে যে মায়োসিসের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো পৃথক হচ্ছে। এটাও তুমি কমন সেন্স দিয়ে উত্তর করতে পারবা যে তোমার এই যে তোমার একটা সেল, এই সেলের ভিতরে এই যে বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চল আর এই হচ্ছে মেরু অঞ্চল। এখন বিষুবীয় অঞ্চলে সে কেমন ছিল, এরকম নর্মাল ক্রোমোজোম ছিল। মানে ক্রোমোজোম থেকে সে এই পাশের এই দুইটা এদিকে যাবে, এই পাশের এই দুইটা এদিকে আসবে, মানে দুই মেরুতে যাবে। এই পাশের দুইটা হচ্ছে যাবে এই মেরুতে, আর এই পাশের দুইটা যাবে এই মেরুতে। তাহলে যে ক্রোমোজোম গুলো পৃথক হয়ে যাচ্ছে না, এই পৃথক হয়ে যায় কোন ধাপে, ওই যে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যখন যায় তখন, অর্থাৎ অ্যানাফেজ 1 এ। ঠিক আছে, এরপর হচ্ছে নিচের কোনটা কোষ বিভাজনে অংশ নেয়। কোষ বিভাজনে অংশ নেয় হচ্ছে সেন্ট্রিওল। আমরা জানি প্রাণী কোষের একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে কি থাকে, সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোমের ভিতর দুইটা সেন্ট্রিওল থাকে। তাহলে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। তাহলে এরকম ভাবে যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। আর যদি বলে যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা, তাহলে সেটা হচ্ছে তোমার কি বলে, কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে অনন্য বৈশিষ্ট্য, যেটা প্রাণী কোষে থাকে না। তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট কোষ বিভাজন চ্যাপ্টারের বিগত বছরে যত এমসিকিউ আসছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়, সেটা। তো আশা করছি তোমরা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। আমি যদি বই থেকেও একটু দেখাই দেওয়ার চেষ্টা করি যে কোন কোন বিষয়গুলো আমরা আজকে দেখলাম, সেটা হচ্ছে আমি ইতিমধ্যে বলছি যে কোষ বিভাজনের প্রকারভেদ বলে ফেলছি, মাইটোসিস কোথায় কি হয় এটা দেখছি। মাইটোসিসের যে কতগুলো ধাপ, এই যে তোমার নিউক্লিয়াসের বিভাজন হইলে তাকে কি বলে, সাইটোপ্লাজমের বিভাজন হলে তাকে কি বলে, ক্যারিওকাইনেসিসের নামকরণ কে করছে, স্লাইখার, ক খ, এবং একে কি বলে সমীকরণিক বিভাজন। তারপর হচ্ছে বলছি যে কোষ চক্র ইন্টারফেস সম্পর্কে ডিটেলস পড়াশোনা করছি, এই যে কোনটা বিভাজিত হয় না হয় এটা আছে। তারপর হচ্ছে কখন কোন সময় কত সময় ব্যয় হয় এই বিষয়টাও বলছি। এরপরে কোন দশায় কি হয়, জি1 দশা, এইচ দশা, জি2 দশায় কি হয় এটাও বলছি। তারপর হচ্ছে তোমার মাইটোসিসের যে 5টা ধাপ আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানছি, প্রোফেজে কি হয়, প্রোমেটাফেজে কি হয়, তারপর হচ্ছে অ্যানাফেজে কি হয়, মেটাফেজে কি হয়, টেলোফেজে কি হয়, এগুলো সবই আমরা পড়ে ফেলছি। এরপর হচ্ছে কোষের মৃত্যু কিভাবে ঘটে থাকে, পুষ্টির অভাবে মৃত্যু হইলে কি হয়, তারপর হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু হইলে কি হয়। তাছাড়া মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব পড়ছে। আমি বলছি যে মিওসিসের গুরুত্ব পড়বো, তাহলে বাকিটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব হিসাবে আমরা আহ ধরে নিতে পারবো, মানে বাদ দিব। মাইটোসিসের ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে মিওসিসের। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে, এরপরে হচ্ছে এখানে তো ঝামেলা বেঁধে গেল, পিডিএফ সেভ আছে। আচ্ছা, এরপরে যেটা বলছি সেটা মিওসিসের কোথায় কি হয়, মিওসিসকে র‍্যাসমূলক বিভাজন বলা হয় এটাও বলে ফেলছি, কোথায় ঘটে এটাও বলছি। তারপরে হচ্ছে
তোমার এই যে কোন উপপর্যায়ে কি হয়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এগুলো সবই বলে ফেলছি। ক্রসিং ওভারের সময় যে জিনের বিনিময় হয় এটাও বলে ফেলছি। তো এই হচ্ছে তোমার কোষ। আর এটা যে কোষ মানে মিওসিসের কাজ কি, এগুলো সব বলছি। তো এই জায়গাগুলো হচ্ছে তোমার ইতিমধ্যে আমরা শেষ করছি, এবং এই হচ্ছে তোমার চ্যাপ্টারের আদ্যপ্রান্ত, আর কিছুই বাদ নাই। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পারছো। তো তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানাইতে পারো। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো কিভাবে সহজে বোঝানো যায়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।